ইউরোপের কৃষকদের জমি জমা দেখলে কিন্তু চোখ আকাশে ওঠার মতো অবস্থা। আজকের ভিডিওতে বলবো ইউরোপের কৃষকরা কেন এত ধনী হয়, ওদের কেন এত টাকা পয়সা, এত গরু, এত লাঙল এবং এত আধুনিক জিনিসপত্র কিভাবে ওরা পায়, এবং এত জমি জমার মালিক হয়েই বা ওরা কিভাবে করে নিজেদের লাইফে এই জমি জমা জিনিসগুলো নিয়ে ওরা এই ফ্রান্সের মতো জায়গায় বা ইউরোপের মতো জায়গায় সব কিছু করে। তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওর মধ্যে কত গরু ছাগল দেখাচ্ছি। আমার আজকের ভিডিওটা হবে অনেক স্পেশাল, অনেক সুন্দর এবং অনেক ভাইব্রেন্ট। তোমাদের যেমনটা মনের শান্তি হবে দেখে, এই গাছপালা দেখে চোখের শান্তি হয়ে যাবে, ঠিক একই রকম তোমরা অনেক কিছুই আজকের ভিডিওতে জানতে পারবে। আমি যেহেতু ফ্রান্সে থাকি, তো আমার হাজব্যান্ডের সাথে প্রায় সময় যখন আমি ঘোরাঘুরি করি, তখন আমার কাছে কিন্তু এই মাঠঘাটের জায়গাগুলো একদম অন্যরকম লাগে। মনে হয়তো বাংলাদেশে যখন হিন্দি মুভি দেখতাম এবং ওই মুভির মধ্যে এরকম বড় বড় পাহাড় কেটে পাহাড়ের মধ্যে হচ্ছে ওরা বিভিন্ন রকমের ফসল ফলাদি করে, ওগুলো দেখলে যেরকম মনে হতো না, এখন একদম কাছ থেকে মনে হয় কি এগুলো সব মনে হয় আর্টিফিশিয়াল। কিন্তু এগুলো যে এত সুন্দর হয়, ন্যাচুরাল জিনিস, মনে হয় যে আল্লাহ তাআলা একদম নিজের হাতে সুন্দর করে সাজিয়েছে। দেখতেই পাচ্ছ আজকের ভিডিওতে কিন্তু একদম সেই জিনিসগুলোই দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফ্রান্স ব্লগার সুমো থেকে সুমাইয়া সুমো চলে আসলাম একটি অনেক সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এবং এই ভিডিওতে যেমন তোমরা ইউরোপের অনেক ইনফরমেশন পাবে, ঠিক তেমন তোমরা এই ভিডিওর মধ্যে তোমাদের একদম মনটা শান্তি হয়ে যাবে। যদি তোমাদের টিভিতে লগ ইন করা থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু টিভিতে বা ল্যাপটপে দেখতে পারো, এতটাই ভালো লাগবে এই ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ ইউরোপের রাস্তাঘাট এবং বড় বড় যে মাঠগুলো সেগুলো আমি দেখাচ্ছি। আমি কিন্তু অনেক বেশি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ এই ভিডিওটা হয়ে যাবে না হলে 2-3 ঘন্টার। আমার কাছে কিন্তু এই জাতীয় জায়গাগুলো ঘুরতে এত বেশি ভালো লাগে, প্রকৃতির সাথে মনে হয় মিলে যাই এমন লাগে। আমার কাছে এই জাতীয় ট্যুরগুলো সবচেয়ে বেশি প্রিয়। আমি চলে গিয়েছিলাম ফ্রান্সের এমন একটি রাস্তায়, এমন একটি জায়গা যে জায়গাগুলোতে গেলে মনে হবে যেন এটা একদম সিনেমার দৃশ্য। শহর থেকে একটু দূরে হলেও কৃষি জমি এবং মাঠ ঘাট, গরু, এবং মাঠের মধ্যে গরুগুলোকে ছেড়ে দিছে, দিন রাত ওখানে ওরা খাচ্ছে, রেস্ট করছে। এই জিনিসগুলো দেখলে কিন্তু একদম মনে হয় যে আমি একদম সিনেমায় দেখছি। এই যে বিশাল বড় বড় ট্রাক্টর, এগুলো কিন্তু যে ফার্মার সে নিজেই এখানে ড্রাইভ করতেছে, সে নিজেই একা একটা বিশাল বড় জমি চাষ করতেছে। তো ইউরোপের ফার্মার্সরা সবসময় বড় লোক হয়। এত বড় লোক কেন হয়? কারণ ওদের নিজস্ব জমি আছে, এবং এই দেশে যারা ফার্মার্স তাদের কিন্তু অনেক বেশি পরিমাণে শিক্ষিত হতে হবে। শিক্ষিত না হলে তাহলে কিন্তু সে এই ফার্মিং যে কাজগুলো করে এগুলোর জন্য পারমিশন পাবে না। এবং এগুলোই যে বিশাল বিশাল জমি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই যে ওদের নিজের তা না, এখানে ওরা লিজ নেয় সরকার থেকে, এবং গভর্নমেন্ট থেকে যখন লিজ নেয় তখন বিভিন্ন ধরনের ডিপ্লোমা ওরা হচ্ছে যেই ফসলটা করবে সেই ফসলের উপরে ডিপেন্ড করে হচ্ছে বড় বড় ইউনিভার্সিটির অনেক বড় বড় ডিগ্রি দরকার হয়। দেখতেই পাচ্ছ এই রাস্তাগুলোর আশেপাশে ধু ধু শুধু মাঠ আর মাঠ, আর মাঝে মাঝে কিছু অনেক পুরান পুরান বাড়িঘর, যে বাড়ির মধ্যে ফার্মার্সরা হয়তো বা নিজেদের কোদাল বা অন্যান্য জিনিসগুলো রাখে যেগুলো তাদের প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে ওরা বসবাস করে না। এখানকার ফার্মার্সরা অনেক ধনী এবং অনেক রিচ। তারা নিজেরাই একা একা প্রতিটা জিনিস, নিজেদের কাজ সব একা একাই করে। বলতে গেলে একাই বিশাল বড় বড় জমি তারা চাষ করতেছে, ধান তুলতেছে, ধান তো না গম তুলতেছে, অন্যান্য যে সবজি ফলাদি সব কিছুই করতেছে। আর বিশাল বড় বড় মাঠে এক একটা গরু, আমার মনে হয় কোরবানির সময় এক একটা গরুর প্রাইস পড়ে 1000-1500 ইউরো। সেই গরুগুলো পালতেছে এবং রেখে দিতেছে। এই এক অন্যরকম সৌন্দর্য, যা চোখ দিয়ে না দেখলে কখনোই তোমরা বিশ্বাস করতে পারবে না। এখানে মাঠে যে গরুগুলো ছেড়ে ওরা পালে, এই গরু থেকে দুধগুলো কিন্তু ওরা বিক্রিও করে, এবং অনেকে আছে একেবারে প্রফেশনালভাবে গরুর মাংস বিক্রি করার জন্য গরুর লালন পালন করে।
তো এইখানে সবচেয়ে বড় মানে মেইন বিষয় হচ্ছে এইসব গ্রামে আশেপাশে থাকলে অনেক তাজা ফল ফলাদি, তাজা দুধ এবং অনেক কিছুই খাওয়া যায়, যেগুলো আসলে শরীরের জন্য অনেক উপকারী। এই যে বড় বড় মাঠ, এই মাঠের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কিছু ওরা ব্যবহার করে না, এমনি প্রতিটা জিনিস হারভেস্ট করে এবং গরু ছেড়ে দেয়, গরুরা খাচ্ছে। এবং এই গরুর দুধ যে কত পরিমাণে উপকারী, এবং অনেক বাসায় গেলে দেখা যাবে এই ফার্মার্সদের মানে কিছু দেশি মুরগির মতো যে কক জাতীয় মুরগিগুলো ওরা পালতেছে, যে চিকেনগুলো আমরা কান্ট্রি চিকেন নামে চিনি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আশেপাশে বাড়িঘর কম, সবই হচ্ছে ফার্মার্সদের, একদম সব ফার্মার্সদের ইনট্যাক্ট ওদের এরিয়া এগুলো বলা যেতে পারে। আর এই রাস্তার উপর দিয়ে যেতে হবে, তুমি বিচে যাও, যে কোনো জায়গায় যাও, বড় বড় শহরে যাও, ফ্রান্সের এই রাস্তাগুলো দিয়েই যেতে হয়। তো এইখানকার কৃষি জমিগুলো কেন ওরা একা করে এবং কিভাবে করে, ওদের হচ্ছে সব কিছুই একদম টোটাল আধুনিক, সব আধুনিক, ওরা একাই যাতে করতে পারে ওরকমভাবেই ওরা বিভিন্ন ট্রাক্টর বলো, পানি দেওয়ার সিস্টেম, সে যে সেচের সিস্টেমটা সব কিছু ওদের আধুনিক। এই জন্য ওরা একাই, একজন মানুষ এই বড় বড় মাঠগুলো ওরা একাই ফসল ফলাইতে পারে, না হলে কিন্তু পারতো না। কারণ আধুনিক না হলে তো আমাদের দেশে তো অনেক পরিমাণে নিজে লেবার দেয়া লাগে, এখানে কিন্তু তা না, মেশিনারিজ দিয়ে ওরা কাজগুলো করতেছে, মেশিন দিয়েই ধান বুনতেছে, মেশিন দিয়ে ধান কাটতেছে, মেশিন দিয়েই সব কিছু করতেছে। আচ্ছা, কৃষক কি সবাই ধনী? না, এটা কিন্তু সত্যি না, এখানে সব কৃষক কিন্তু ধনী না। এখানকার কিছু মানে বিষয়টা ডিপেন্ড করে যে এখানকার ডিপ্লোমেসির ওপরে, এখানকার যে কৃষি নীতি সেটার উপরে ডিপেন্ড করে। কৃষি নীতি এতটাই সহজ, এবং যদি কোনোভাবে ফসল নষ্ট হয়ে যায় সেটার জন্য ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স কোম্পানি পে করে, কোনোভাবে ফসলে যদি কোনো সমস্যা হয় সেটার জন্য সরকার হেল্প করে, কোনো কৃষকের কোনোভাবে সে দেউলিয়া হয়ে গেল, তাকে সুন্দরভাবে সহজ শর্ত দিয়ে লোন দেয়, সেই লোনের মাধ্যমে সে যাতে আবারও তার কাজগুলো করতে পারে। এই জন্য এইসব দেশের কৃষকরা কখনো মরে যায় না, মানে মরে যায় না বলতে তখনও ডাউনফল তো আসেই, কৃষি জিনিসের উপরেই ডাউনফল আসবে, কখনো কোনো বছর অনেক বেশি ফসল হবে, কোনো বছর হবে না। কিন্তু এখানকার সরকার হচ্ছে একদম পুরা পিছনে একদম স্ট্যান্ড বাই ব্যাকিং দিয়ে দাঁড়িয়ে থাকে, এবং এইখানকার যে নীতিটা, কৃষি নীতিটা, এটা এত সহজ বলেই এখানকার কৃষকরা অনেক বড় লোক হতে পারে, এবং ওরা চায় যে আমাদের কৃষক বড় হোক, আমাদের কৃষকরা বড় লোক হোক, আমাদের দেশের মতো না যে কৃষক গরিব থাকুক আর হচ্ছে যারা পাইকার আছে তারা বড় লোক হোক, এবং যারা হচ্ছে সিন্ডিকেট করে তারা বড় লোক হয়, কিন্তু এখানে কিন্তু তা না। তো এই জন্যই হচ্ছে ইউরোপের মতো জায়গায় কৃষি জমি, তোমার যদি একটু জমি থাকে সেই জমিতে তুমি কিছু ফসল ফলাদি করলে, একটু ডিপ্লোমা থাকলে সেই ডিপ্লোমা অনুযায়ী যদি ব্যাংক লোন আবেদন করে, সহজ কিস্তিতে একদম অল্প সুদে লোন দিয়ে দিবে। এবং কোনোভাবে যদি আমার ফসল ভালো হলো না, আমার ফসল ফললো না, কোনো সমস্যা হলো, আমার মারা গেল, বৃষ্টি হলো, কোনো বৃষ্টি হলো না বা খরা হলো, যে কোনো জিনিসের জন্যই হচ্ছে হেল্পফুল, ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে সম্পূর্ণ পে করতেছে, কৃষকের যাতে কোনোভাবে লস না হয়। এক সময় এখানকার যে মানে আধুনিকতা দেখলে কিন্তু খারাপই লাগে, কারণ আমাদের দেশে কৃষকরা এত বেশি কষ্ট করে, আমাদের দেশের সরকার কিন্তু তাদেরকে কোনো ফান্ডিং করে না, তাদেরকে কোনো ধরনের প্রশিক্ষণ দিতে টাকা খরচ করে যে কৃষকের পিছনে খরচ করবে এরকম কিন্তু কোনো কিছুই আমাদের দেশের সরকার করে না। এখানে একটা কৃষক যদি একটা জিনিস নিয়ে সে কাজ করে, কাজ করার পরে সেটাই যদি সে সফল হয়, তারপর যদি সে মানে সে যদি চায় যে আমি এই ফসলের উপরে কাজ করেছি, যেমন ধরো একটা ফুলের বিজনেসের কথাই বলি, কেউ যদি ফুলের বিজনেস করে, ফুলটাকে কিভাবে তোড়া বানাবে, কিভাবে কি করবে, হ্যাঁ, এটা করলো, করার পরে এটার জন্য একটা তাকে করতে হবে কি ডিপ্লোমা করতে হবে, ডিপ্লোমা করলো, করার পরে সেটার উপরে সার্টিফিকেট সে পেয়ে গেল, ওই কাজটা সে জানে। এখন যদি পরবর্তীতে সে চায় যে না, আমি আমার এই ফুলের বিজনেসটাকে আরও বাড়ানোর জন্য আমি হচ্ছে এইখানে ফুল ফলাবো, মানে ফুলের গাছ করব, ফুলের গার্ডেন করব, তার জন্য সে তার তো কোনো আইডিয়া নাই। তো যাই হোক, ওই জন্য হচ্ছে এইখানে অনেক বেশি মানে কৃষকদেরকে হেল্প করা হয়, যাতে তারা নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারে, নতুন নতুন ডিপ্লোমা করে নতুন নতুন ফসল ফলাতে পারে, এবং এই দেশের সরকারকে অনেক বেশি বেনিফিটেড করতে পারে।
আর এখানে কিন্তু বেশিরভাগই বিও বলে বলতে মানে ন্যাচারাল যে জিনিসগুলো, বায়ো বলি আমরা ইংলিশে, তো ফ্রেঞ্চে বলে বিও। তো ওই জিনিসগুলো কিন্তু মানুষ অনেক বেশি প্রেফার করে। যেমন আমি নিজেই চিন্তা করি যে আমার বাচ্চাকে যদি আমি মেশিনে যে ডিমগুলো পারতেছে, মুরগি মেশিনের মাধ্যমে ডিম পারতেছে, সেটা না খাওয়ায় যদি আমি ন্যাচারালভাবে যে ডিম পারে ওই ডিমটা খাওয়ালে আমার বাচ্চা প্রোটিন ভালো হবে, ভালো খাবার, মানে সবাই চায় যে আমার বাচ্চাদেরকে ভালো খাবার দিব। আর এখানে মানুষ তো আরও বেশি হেলথ কনসিয়াস, তারা আরও বেশি চায় যে ন্যাচারাল জিনিসগুলোর উপরে তাদের টাকা পয়সা স্পেন্ড করতে। তো অনেক অনেক বড় বড় সংস্থা আছে, তারা হচ্ছে এইভাবেই কৃষকদেরকে অনেক হেল্প করে প্রতিটা জিনিস। যেমন একটা বড় কোম্পানি সে যদি বড় ট্রাক্টর বানায় তাহলে সে হেল্প করবে, মানে সে খুঁজবে যে কোন কৃষকের অনেক বেশি ফসল হয়েছে গেল বছর, তাহলে এই বছর আমার ট্রাক্টরটা আমি তার কাছে গিয়ে টেস্ট করাবো। সে যদি টেস্ট করে আমার ট্রাক্টরের ভালো একটা রিভিউ দেয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমার এই ট্রাক্টর আমি আরও 10 জনকে একদম নিশ্চিন্তে দিতে পারবো। হ্যাঁ, দিলে তারপর সেটাকে সহজ কিস্তিতে তারা পে করে তারপরে এই ট্রাক্টরটাতে করবে কি, এটা দিয়ে সে 20 বছরের জন্য একটা কিস্তিতে দিয়ে দিবে, 20 বছর সে ইউটিলাইজ করলো। তো এইভাবেই হচ্ছে এই দেশের কৃষি জিনিসগুলো সব চলতেছে বছরের পর বছর। আর একটা কথা কি, আর ইউরোপের বিষয়গুলো হচ্ছে সব প্ল্যানিং, যে একজন কৃষক কাজ করতেছে, সরকার থেকে লিজ নিছে, সে এখন বয়স্ক হয়ে গেছে, কিন্তু তার পরিবর্তে এখন ওই জায়গায় ওই প্লেসে সে বয়স্ক হয়ে গেছে, এখন সে কাজ করতে পারবে না। কিন্তু আমাদের দেশে হলে কি হবে, জমিটা সে আটকায় রাখবে। কিন্তু এখানে তা না, সে চিন্তা করবে যে আমি যেহেতু কাজ করতে পারতেছি না, আমি এই জমিটা ধরে রাখবো কেন, এই জমিটা দিয়ে যাতে অন্য কেউ কাজ করে আমি এটাকে আবার ফেরত দিয়ে দিই। কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা নাই। এখানে মানুষও কিন্তু চিন্তা করে যে আমার দেশের সরকার এটাকে অন্যভাবে দেখ। এই যে গরুগুলো দেখতেছো, এই গরুগুলো কিন্তু এক একটা গরুই 1000, 1500, 2000 ইউরোতেও বিক্রি হয়। এরকম গরু আছে অনেক মোটা, তাজা, হেলদি। তো 150 টাকার মতো করে হচ্ছে ইউরো। এবার তোমরা হিসাব করে নাও একটা গরুর প্রাইস কেমন পড়ে। তারপর আমি বলবো বাংলাদেশের তুলনায় আমার মনে হয় কম। এখানে আমরা গরুর গোস্ত যে দামে কিনে খাই, বাংলাদেশে আরও বেশি হয়তো দাম, গরুর গোস্তের দাম মাঝে মাঝে দেখি বেশি, মাঝে মাঝে দেখি কম। তো দেখো, আমি কিন্তু আজকে এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যেটাতে বললাম না যে চোখে শান্তি হয়ে যাবে, এইটাই হচ্ছে চোখে শান্তি। আর এরকম ঘোরাঘুরি করতে করতে কিন্তু একদম শেষের দিকে চলে আসছি। এখন আমরা বাসার দিকে ব্যাক করব। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমার আপুদের সাথে আমি আমার এই জিনিসটা শেয়ার করব। অনেক জ্ঞান মানে আছে, যে অনেক ইনফরমেশন আছে, জ্ঞান না, অনেক ইনফরমেশন আছে যেগুলো আমি জানি, যেগুলো আমার আপুরা ভাইয়েরা হয়তো জানে না, তাদের সাথে আমি শেয়ার করলাম, তারাও জানলো। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ফ্রান্স ব্লগার সুমোকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর লাস্ট কিছুদিন আমি একদমই অ্যাক্টিভ থাকতে পারতেছি না, কারণ আমার বেবি খুব গুরুতরভাবে ব্যথা পেয়েছে এবং অসুস্থ। ওর হচ্ছে মাথায় যন্ত্রণা করে, যার জন্য ও আমাকে একেবারেই ছাড়তে চায় না, এই জন্য আমি কাজ করতে পারতেছি না ইচ্ছা সত্ত্বেও। তো যারা যারা আসতেছো এবং ভাবতেছো আপু কেন আমাদের আসে না এখন, আমি অবশ্যই তোমাদের সব কিছু হিসাব করে সুন্দরভাবে তোমাদেরকে রিটার্ন করব, ঠিক আছে? তোমরা কেউ হতাশ হবা না, আমি চেষ্টা করতেছি মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি নর্মাল লাইফে ফিরে যাই। তো মোটামুটি কথা বলতে বলতে আমরা কিন্তু প্যারিসে ঢুকে গেছি, আউট থেকে চলে আসছি। তো আমার মনে হয় যে আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরা আমাকে যেরকম আগের ভিডিওতে সাপোর্ট করেছো ঠিক সেইভাবে আমাকে সাপোর্ট করবা। সবাইকে আমি সেটাই বলবো। আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে। আজকের মতো আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যার যার ফ্যামিলির সাথে থাকো এবং টেক কেয়ার। টাটা, বাই।